ফুলফিল করতে দেওয়া উচিত ছিল আগে। তা না করে পাবলিক মানি, সোনালী জনতা অগ্রণীর টাকা গুলো পাবলিক মানি, ট্যাক্স পেয়ার মানি, ওটাকে দেওয়া হচ্ছে। এখন সেটাকে সার্ভাইভ করতে পারে না, তো হয়। এই জন্য জোর করে কোনো প্রতিষ্ঠান চালানো যায় না। হ্যাঁ, ফ্যামিলি ওন ন্যাশনাল ব্যাংক। আমি তখন যে মতিঝিলের দিকে যখন আসতাম, ওই সন্ধ্যার সময় যায় ন্যাশনাল ব্যাংকে বসে চা খাইতাম। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য ব্যাংকস। ওইখান থেকে ম্যানেজিং ডিরেক্টরের বিভিন্ন কানে হয়েছে। সেই ন্যাশনাল ব্যাংক এখন দেখেন কি দুরবস্থা হচ্ছে, বিকজ অফ ফ্যামিলি ওনারশিপ। ওয়ান সান, টু সান, ডটার, আরো কিছু থাকলে বোর্ডে বসে দিচ্ছে। তাদেরকে ক্রেডিট কার্ড দিচ্ছে ফরেন এক্সচেঞ্জে। বিদেশে তারা যায় লেবুজনতে বোঝে, মানে লাক্সারি প্রাইভেট কার আসে, তাদের জন্য এয়ারপোর্টে হাজির হয়। অল দি ব্যাংকস মানি। তাহলে এগুলা ক্যাশ কাউ হিসেবে ব্যবহার করছে তারা। ক্যাশ কাউ দহন করো, অথচ ডিপোজিটার্স মানি। এগুলো এই যে ন্যাশনাল ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে, ওটা তো 7-8 বছর আগে করা উচিত ছিল। আমি বললাম না, আমি যত স্বাধীনতাই দেন না কেন, লোকটা স্বাধীনতা এনজয় করি না, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এটা অনেক দেরি হয়ে গেছে। ইসলামী ব্যাংক যে কথা বলতে পারি নাই, মনের ভিতরে দুঃখ নিয়ে চলছে। সেই ইসলামী ব্যাংক প্রথম দিকে ছেলেপেলে গুলা সেন্টার করে তারা চাকরি করছে, টাকা পয়সা কম নিত। এলার সরকারের মতো, লুৎফর রহমান সরকার, যারা এখানে সিনিয়র তারা নাম শুনছে, বাংলাদেশের গভর্নর ছিল, উনি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। আরো অনেক প্রতিযোগা, আপনারা শাহ আব্দুল হান্নান নাম হয়তো শুনেন নাই। শাহ আব্দুল হান্নান সেন্ট্রাল বোর্ডে চলতো, সরকারের সিনিয়র সচিব, এনবিআর চেয়ারম্যান ছিল, সেই ছিল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এরা এবাদতের অংশ হিসেবে ইসলামী ব্যাংকে সার্ভিস দিয়ে গেছে। ওইখানে 50-60,000 70,000 কোটি ডিপোজিট কেন, এখানে এত রিজার্ভ কেন, এত রিসোর্স কেন? ওই শকুনদের নজর পড়ছে 17 সালের আগে ওইসব, এটাকে নিতে হবে, তাই নিয়ে গেছে তারা, বেআইনি দাবি নিয়ে গেছে। একটা ইসলামী ব্যাংক যদি দোষী যায়, সবগুলা দোষী যাবে। এটা this IBBL data, if it is shaken, every other Islamic bank will be shaken. এই জন্য আমি সরকারকে বলবো সিরিয়াসলি নজর দিতে, যারা লুট করেছে তাদেরকে অ্যাকাউন্টেবল করেন, তাদের শেয়ারগুলো কনফিসকেট করেন, ইসলামী ব্যাংককে বাঁচান। সারা পৃথিবীতে ইসলামী ব্যাংক ইনক্লুডিং লন্ডন, যারা অল্টারনেটিভ ব্যাংকিং সিস্টেম, সেটার জন্য তো এই দেশে এই সুযোগটা এসেছে। যারা করেছে সেই ইসলামী ব্যাংক বালসারদের হাতে, যারা ওনারশিপের নামে তাকে লুট করেছে, এখান থেকে টাকা নিয়ে এই ব্যাংকের শেয়ার কিনেছে আবার। এটা কি? এই কথাগুলো বলা যাচ্ছিল না, কারণ সরকারের হাই হাউস ডাইরেক্টলি জড়িত। আজকে ছাত্র জনতাকে আল্লাহর অশেষ রহমত, উই ক্যান ফ্রিলি টক অ্যাবাউট দিস থিংস বিকজ দিস আর দি ইউর ইনস্টিটিউশনস। আজকে ক্যাপিটাল মার্কেটে কোন স্ক্যান্ডাল হলে এভরিওয়ান উইল বি এফেক্টেড। ওভার ভ্যালুয়েশন, যেটা দাম, এই যে গত 10 বছরে যতগুলো আইপিও এসেছে বুক বিল্ডিং এ, দেখেন 60 টাকা করে নিচে, 50 টাকা করে, দাম আছে এখন 20 টাকা 30 টাকা দিয়ে ভ্যালুয়েশন ওইভাবে করছে। এই তো এগুলা 33,000 বিও অ্যাকাউন্ট হোল্ডার ছিল, আর এখন 33 লক্ষ, এখন 13 লক্ষ। দে আর নট অলসো অল আর নট অ্যাক্টিভ ইভেন। তারপরে পিছনে চলে গেছে, অন্যদের শেয়ার বাজার বাড়বে। ইভেন পাকিস্তান ইকোনমি রুগ্ন না, মানে ইন্ডেক্টেড, হাইলি ইন্ডেক্টেড। আমাদের মতো 18 লক্ষ কোটি টাকা বোধ পাবলিক ডেট। বাংলাদেশে এই সরকার, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টু ম্যানেজ দিস ইকোনমি। এত ঋণের বোঝা নিয়ে তো আগের কোন সরকার চলে নাই, এবং এর মধ্যে $100 বিলিয়ন অলমোস্ট ফরেন। ম্যানেজ করা ডিফিকাল্ট।
আমি সরকারকে অনুরোধ করব কিছু মিনিস্ট্রি বাদ দেন, কিছু ডিভিশন বাদ দেন, বিলুপ্ত করেন। রেভিনিউ সেকশন আর কি, রেভিনিউ বাজেট, এটা দেখেন বড় হয়েছে, এটা কত জানি 6 লক্ষ কোটি টাকা, আর ওইটা হচ্ছে 2 লক্ষ। এটা কারণটা কি? এই যে ইনগ্রেটেড ইকোনমিতে এগুলো সাধারণত রেভিনিউ বাজেট কাটছাট করতে হয়, না হলে সরকার পক্ষে ডিফিকাল্ট হবে টু ম্যানেজ দিস ইকোনমি। এই জন্য এই কিছু মিনিস্ট্রি, কিছু ডিভিশন, এগুলো অপ্রয়োজনীয়, সেগুলো থেকে আমার কাছে মনে হয় সময় এসেছে আমরা সবাই সাপোর্ট দিতে হবে। আরেকটা কথা শোনেন, প্রফেসর ইউনূস এন্ড হিজ টিম, এগুলো তো আমাদেরই লোক, ওনারা যদি ব্যর্থ হয় তো বাংলাদেশে কেউ সফল হবে না, এটা মনে রাখি। ওনাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করবো, ওনারা ট্রান্সপারেন্ট কিনা, ওনারা পরিশ্রম করতেছে কিনা, সঠিক নীতিটা নিচ্ছে কিনা। আমরা তো চাই না one set of thieves go out and another set of thieves, maybe lesser evil, should come. আমরা ট্রান্সপারেন্ট ইলেকশন যেমন চাবো, অ্যাকাউন্টেবল সিস্টেম যেমন চাবো। এই যে মানুষ তো আশা হারিয়ে ফেলেছিল জুডিশিয়াল সিস্টেমের উপর, সবাই বলতো ওইখানে তো ন্যায় বিচার নেয়। যে দেশে জুডিশিয়াল সিস্টেমের উপর ন্যায় বিচার আশা করতে পারে না, সে দেশের মানুষ কোথায় যেত? আজকে একটা বিপ্লবী পরিবর্তন হচ্ছে বলে আজকে আপনারা আশা করতে পারেন যে আই ক্যান গো টু দ্য হাই কোর্ট, আই ক্যান গো টু দ্য অ্যাপিলেট ডিভিশন। তাহলে এটা তো উপরওয়ালার একটা দান, যে এই জাতিকে মনে হয় কিছুটা হলেও আল্লাহ পাক ক্ষমা করেছে, তারপরে এই পরিবর্তনটা এনে দিয়েছে। এটাকে মর্যাদা দিতে হবে আমাদেরকে। এই মর্যাদাটা যদি আমরা দিতে পারি, ইনশাআল্লাহ উইল বি সাকসেসফুল। হ্যাঁ, সবখানে আমাদের উন্নতি হবে। তো আমার ইকোনমি নিয়ে আমি এই জন্য বললাম, ক্যাপিটাল মার্কেট তো ওয়ান অফ দ্য সিগমেন্টস অফ দ্য ইকোনমি, মোর ইম্পর্টেন্ট অফ কোর্স। ক্যাপিটাল মার্কেটে আমাদের পিছনে আমরা গেছি। এখন দেখেন আমি সম্পর্ক করতেছি, তারপর ইউ ক্যান আস্ক। ক্যাপিটাল মার্কেটে এক সময় আমরা ওই যে মিউচুয়াল ফান্ড খুব উৎসাহ নিয়ে কিনতাম, এখন সেটা কেউ কিনে না। এনবিএফআই এর মধ্যে 70% সিট, তো সেটা বাদ গেছে। পাওয়ার সেক্টর, ওই যে যেহেতু চুক্তি শেষ হয়ে গেছে, সেটাও বাদ গেছে। ব্যাংকিং সেক্টরের 50% সিট ওই যে ব্যাংক, তাহলে সবকিছু মিলিয়ে সংকুচিত হয়ে আসছে। ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট অপরচুনিটি, এখন ট্রেনিং হচ্ছে, জার্নালিস্ট হচ্ছে, ব্রোকার হাউস হয়েছে, মার্চেন্ট ব্যাংক হয়েছে, মার্জিন লোন হয়েছে, কিন্তু আসল জায়গাতে এক্সপ্যান্ড করে নাই। আপনি দেখেন ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, এক ব্রোকার হাউস আপনি দেখে যে 1টা 2টা 3টা 4টা রুম নিয়ে বসে রয়েছে, মার্জিন লোন দিচ্ছে, কিন্তু ওই সে অনুযায়ী ইনস্ট্রুমেন্ট নেই, ইনভেস্টমেন্ট ভেহিকল যেগুলো সেগুলো তো নেই, সেটা কমে গেছে, ওই স্কোপটা কমে গেছে। এই জন্য বলতেছি যে আসল জায়গাতে ওই যে এর সঙ্গে এই দুটা কথা বলতে চাচ্ছি, সরকারি শেয়ার গুলা বিক্রি করা সম্ভব হয় না, কারণ হচ্ছে বাধা দিয়েছে যাদের স্বার্থ জড়িত তারা, আর উপরে যারা ছিল তারা ওটা নিয়ে মাথা কামায় নাই, প্রত্যেকে পার্সোনাল ইন্টারেস্টে দৌড়াদৌড়ি করছে। এবং এগুলো যদি বিক্রি করতো তাহলে সরকারের কর্জটা হলে কিছুটা হলেও কমতো। তা আমি এই সরকারকে অনুরোধ করবো, এখন আর বাধা আসবে না, যেখানে যেখানে সম্ভব সরকারি শেয়ারগুলো বিক্রি করে দেয়, মেজরিটি বিক্রি করবে, 51%, not 49%. That makes a lot of difference between 51 and 49. 51 হলে প্রাইভেট সেক্টর ম্যানেজড কোম্পানি হবে, বাট লিস্টেড গুড পারফরমেন্স কোম্পানি হবে আশা করা যায়। আর 49 হলে যদি বাইরে থাকে ওই সেই একই অবস্থা, দুরবস্থাতে থাকবে। সেই জন্য সরকারি যাতে করে বাজেট ঘাটতিটা কিছুটা হলে পূরণ করা যাবে এগুলা, আর ওটারও আমাদের শেয়ার বাজারের ডেপথটা হবে, এইগুলো একটা। আর রয়েছে যে বিদেশি কোম্পানি যেগুলো আছে সেগুলো পার্সু করতে হবে, দেশি ভালো কোম্পানি পার্সু করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সিস্টেমে কিছুটা ইনসেন্টিভ দিতে হবে। এটা আমার ভিতর থেকে এই কথাগুলো বলতেছে, সিস্টেমে ইনসেন্টিভ না দিলে কেউ আসতে চায় না, কোনো কোম্পানি আসতে চায় না। সেই জন্য এগুলা আমি সাংবাদিক ভাইদেরকেও বলবো যে বাজেট প্রণয়নের সময় ফাইন্যান্স মিনিস্ট্রি একটু ওদেরকে বুঝাইতে হবে জিনিসটা, এনবিআর যারা চাকরি করে,
চাকরি করা এক কথা আর ইনসেন্টিভ নেওয়া আরেক কথা। I tell you, there's a lot of difference. চাকরি করা মানে হচ্ছে পিছনে কালো কোটাটা লটকাইয়া সকাল 9:30 আসে 5টার সময় চলে যাবে, at the end of the month বেতন নেওয়া। আর ইনসেন্টিভ নেওয়া মানে হচ্ছে সেটা এক্সপান্ড করবে, নতুন কিছু আনবে, নতুন প্রোডাক্ট আনবে, তদবির করবে, এটা নিজের পকেট ভারী করার জন্য না, সামগ্রিক ভালোর জন্য। তো সেটা সাংবাদিকেরা কিছুটা পারে ওই জন্য যে এসব ইনসেন্টিভ না দিলে তো আসবে না, কেউ আসছে না, কেউ আসে নাই, তো কেউ আসে নাই। গত 10 বছরে আপনার যদি ভালো কোম্পানি না থাকে তাহলে শেয়ার বাজার পড়ে যায়, সূচক কমে যায়, এগুলো নিয়ে তো লাভ নেই, এগুলো কথা বললেন। হ্যাঁ, এগুলা নিয়ে একটু সরকারকে কাজ করতে হবে। তো আশা করতেছি তো বিদেশি কোম্পানি কতটা পার ঠিক জানি না, ইনসেন্টিভ লোকাল ভালো কোম্পানি আসবে। এই হলো কথা। আমি মনে করি মনে বেশি বলতেছে, একটু ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং ইউ ক্যান আস্ক মি। হ্যাঁ, তোমরা জিজ্ঞাসা করতে পারো। প্রশ্ন যদি